গণ অভ্যুত্থানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিন আজ। কারফিউ, সেনা মোতায়েন, হেলিকপ্টার থেকে গুলি, আন্দোলনে বিএনপির একাত্মতা। শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে। হাসিনা, আজিজ সহ আসামি 41। চিফ প্রসিকিউটরের কার্যালয়ের দলের শীর্ষ নেতারা। রাজধানীতে বেড়েছে ছিনতাইকারীর দৌরাত্ম্য। নির্যাতনের শিকার বাবা ছেলে, চক্রের 3 সদস্য গ্রেফতার, পলাতকদের ধরতে অভিযান। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। শুরুতে রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। 19 জুলাই 2024 বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত ও ঐতিহাসিক দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে কার্যত থমকে যায় দেশ। রাজধানী থেকে জেলা, রাজপথ পরিণত হয় সংঘর্ষের মঞ্চে। গুলি, টেরশেল আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই বিভিন্ন স্থানে প্রাণ হারান 67 জন। আহতদের সংখ্যা সহস্রাধিক। এদিন শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনিরুল ইসলামের প্রতিবেদন। 19 জুলাই শুধু একটি আন্দোলনের দিন ছিল না, এটি এমন এক সন্ধিক্ষণ যখন ছাত্রদের দাবি পরিণত হয় বৃহত্তর জন আকাঙ্ক্ষার প্রতীকে। সেই দিনের রক্তাক্ত রাজপথ, হারিয়ে যাওয়া প্রাণ আর প্রতিবাদের উচ্চারণ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গভীর দৃষ্টান্ত। দিনভর উত্তেজনার মধ্যেই দ্বিতীয় দফায় আলোচনার প্রস্তাব দেয় সরকার। সংলাপের প্রস্তাব ফের প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। দাবি গিয়ে ঠেকে 9 দফায়। কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা। এদিকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জেলায়। বিআরটিএ, পিবিআই কার্যালয়, স্বাস্থ্য অধিদপ্তর সহ রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ব্যাপক হামলা করে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। পাশাপাশি সারা দেশে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক বিজিবি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিরোধ ক্রমেই ছড়িয়ে যায়। ঢাকা ছাড়াও দেশের 47 জেলায় বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশের গুলি ও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হন হাজারেরও বেশি মানুষ। কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এবং কিছু জায়গায় ক্ষমতাসীন ফ্যাসিবাদ আওয়ামী লীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। নরসিংদী কারাগার ভেঙে পালিয়ে যায় 826 কয়েদি। হতাহতের সংখ্যা বাড়ায় এ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডাক দেন মহাসমাবেশের। আন্দোলন রূপ নেয় জনবিস্ফোরণে। এদিন প্রেসক্লাবের ভেতর থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নুরুল হক নূরকে। আন্দোলন দমাতে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড সহ সব ধরনের ইন্টারনেট সংযোগ। কাজীপাড়া মেট্রো স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় মেট্রো রেল চলাচল। সেদিন ঢাকার রাস্তায় ছিল না গণপরিবহন ও ব্যক্তিগত যান। বন্ধ হয়ে যায় দূরপাল্লার বাস চলাচল ও রেল যোগাযোগ। ঢাকা থেকে আন্তর্জাতিক অনেক ফ্লাইট বাতিল করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 2 বছরেও জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে মনে করছেন আন্দোলনের অগ্রসেনানীরা। তাদের মতে স্বৈরশাসনের অবসান হলেও প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো থেকে বৈষম্য পুরোপুরি কাটেনি। 24-এর আন্দোলনের প্রত্যাশা ও প্রাপ্তির মিলন ঘটাতে সেই মহান অর্জনকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জুলাই যোদ্ধারা। উষা ফেরদৌসের রিপোর্ট। সময়ের পিঠে সমাধি লিপি রেখে বড় দ্রুত পেরিয়ে যাচ্ছে দিনক্ষণ। কোটা সংস্কারের দাবিতে টানা 36 দিনের সংসপ্তক আন্দোলন থেকে দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থান বদলে দিয়েছে এই ভূখণ্ডের ইতিহাস স্রোতধারা। তারই 2 বছর পূর্ণ হলো। জুলাই অভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার 16 বছরের সংগ্রামের মাইলফলক। দীর্ঘ জুলুমের ইতিহাস থেকে মানুষের মনে দ্রোহের জন্ম নিয়েছিল। সেখান থেকে হাতের মুঠোয় প্রাণ নিয়ে জুলাই আন্দোলনে নেমেছেন ছাত্র জনতা। আমাদের উপরে হামলা করছে এবং আমাদের শতাধিক স্টুডেন্ট ওইখানে আহত হয়েছিল। ঢাকা উত্তর দক্ষিণ থেকে ওরা অনেকগুলো টোকা নিয়ে আসছে, এসে আমাদের উপর অতিরিক্ত হামলা করছে। আমরা যখন হলে অবস্থান করি, তারা
এর থেকে বেশি বেশি লোক নিয়ে আমাদের হলের উপর আক্রমণ করে। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এই সন্তানরা রাখবে, আমরা বিশ্বাস করি। জাতিসংঘের তথ্য মতে জুলাই গণ অভ্যুত্থানে 1400-র বেশি মানুষ শহীদ হয়েছেন। আন্দোলনের অগ্রভাগে থাকা তরুণদের প্রত্যাশা ছিল নতুন দুর্নীতিমুক্ত দেশের, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্নের কাঙ্ক্ষিত বাস্তবায়ন এখনো প্রশ্নের মুখে। যেটা আমাদের লক্ষ্য ছিল, শুধুমাত্র ফ্যাসিস্টের বিদায় ছিল না, এই ফ্যাসিজম যে কাঠামোটা ছিল এই কাঠামোটা পুরোপুরি ভেঙে নতুন বন্দোবস্ত আমরা তৈরি করতে চেয়েছিলাম, যার অনেকটুকুই আমরা পারিনি, যার জন্য সবার মধ্যে হতাশা রয়েছে। বারবার কিন্তু আমরা বলবো না, মুখে কথা বলবো না, আমরা তখন রাস্তায় নামবো, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব, কিন্তু আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো। জুলাই যোদ্ধারা মনে করেন বর্তমানে প্রতিটি সিদ্ধান্ত ও নীরবতাই নির্ধারণ করবে আগামীর পথরেখা। বিপ্লব পূর্ণতা পাইতো যদি বিপ্লব যারা করছে তারাই সরকার গঠন করতো, কিংবা যদি একটা জাতীয় সরকার হইতো, সব দল মত সবাই ইনক্লুড হয়ে যদি একটা সরকার ব্যবস্থা হইতো, তখন এই বিপ্লবটা পূর্ণতা পাইতো। আমরা যে উদ্দেশ্য নিয়ে জুলাই আন্দোলন তখন করি, সেই শিক্ষার্থীদের দাবি এবং আপামর বাঙালির দাবিকে প্রাধান্য দিয়ে আপনারা জুলাই সনদ এবং গণভোটের দিকে আপনারা অগ্রসর হবে। দুর্বল জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলার দৃশ্যমান উন্নতি এবং স্বাধীনতাকে সুরক্ষিত করাই নতুন বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা, এমনটাই মত সর্বস্তরের মানুষের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ 41 জনকে। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনটি হাতে পায় প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সংস্থা এরই মধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। আগামী 21 জুলাই নির্ধারিত সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা জানান তিনি। এদিকে এই হত্যাযজ্ঞের মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান দলটির শীর্ষ নেতাসহ 10 থেকে 15 জনের একটি দল। রাজধানীর মিরপুর রোডের কল্যাণপুর এলাকায় বাবা ছেলেকে অস্ত্রের মুখে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 4। গ্রেফতার করা হয় রোববার মিরপুর র্যাব 4-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির কোম্পানি কমান্ডার বলেন, আত্মীয়র বাসা থেকে ফেরার পথে গভীর রাতে বাবা ও ছেলেকে তুলে একটি জীর্ণ বাসায় নিয়ে যায় চক্রটি। তারা দীর্ঘদিন ধরে দারুস সালাম এলাকায় পথচারী ও মোটরসাইকেল আরোহীদের টার্গেট করে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পলাতক সদস্যদের ধরতে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। কল্যাণপুরে ছাদের চিলে কোঠায় বাবা ছেলেকে আটক করে নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন এবং এক পর্যায়ে আমরা নিশ্চিত হই আসামিদের অবস্থান, যে তারা দারুস সালাম সহ রাজধানীর আশেপাশে এলাকায় অবস্থান করতেছে। সে প্রেক্ষিতে গতকাল আমরা অভিযান পরিচালনা করে 3 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ জুম্মন এবং শেখ মোহাম্মদ ফয়সাল। শেখ হাসিনার আমলে ফিফা বিশ্বকাপ সম্প্রচারের মাধ্যমে ব্যাপক অর্থ লুটপাটের অভিযোগ করেছে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে ফিফা বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মন্ত্রী জানান, বর্তমান সরকার কোনো ধরনের দুর্নীতি বা মধ্যস্বত্বভোগী ছাড়াই ফিফার কাছ থেকে সরাসরি শূন্য খরচে এবারের বিশ্বকাপ সম্প্রচারের সত্য নিশ্চিত করেছে। বলেন, 2022 সালের বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় 140 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রাথমিক তদন্ত চলমান রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হচ্ছে এখানেও কি হয়ে গেছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসেবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে, কিন্তু দেশের এই তরুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। সংস্কারের অভাবে বেহাল ময়মনসিংহের হালুয়াঘাটের মহাজনীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের কাঁচা রাস্তা।
বর্ষা মৌসুমে বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে যায় সড়কটি। এতে শত শত শিক্ষার্থী সহ চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। পাকা রাস্তা নির্মাণে এলাকাবাসী মানববন্ধন করলেও লাভ কিছুই হয়নি। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ওমর ফারুকের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মহাজনীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কটি বর্ষা এলেই পানিতে তলিয়ে যায়। ফলে এ বুক সমান পানি আর হাঁটু সমান কাদার মধ্যেই কোমলমতি শিশুদের যাতায়াত করতে হয়। এতে ব্যাহত হচ্ছে লেখাপড়া। প্রতিদিন এই একটি সড়ক দিয়ে বোয়ালমারা, গোপীনগর সহ কয়েকটি গ্রামের মানুষ হাসপাতাল, মসজিদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতে ভোগান্তিতে পড়েন। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী রাস্তাটা নিয়ে মানববন্ধন করলেও যেন টনক নড়ছে না কর্তৃপক্ষের। বছরের পর বছর একই দুর্ভোগ পোহাতে হলেও এখন পর্যন্ত টেকসই কোনো সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। আমার নাতিরা আছে সারা প্রাইমারিতে যাইবার পারে না, আমরা নিজে একটা চলাচল করতে পারি না। গর্ভবতী বা অসুস্থ বৃদ্ধ লোকেরা বা এই সাধারণ যে একটা মানুষের চলাচল সেটুকু হয় না। পাহাড়ি ঢল আইসা রাস্তাগুলোর একবার নষ্ট করে দিচ্ছে। কত মানুষ কাপড় ভিজাই আইয়ে, কত মানুষ এই যে নৌকা তারা নৌকা দেয়। আমরা এই রাস্তাটাই চাই আমাদের সন্তানদের লেখাপড়া করতে পারে। আগামী বাজেটে রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান এই কর্মকর্তা। আগামী বছরের বরাদ্দ সাপেক্ষে আমরা এটা আশা করছি জনগণের এটা উপযোগী করার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। চলাচলের অনুপযুক্ত রাস্তাগুলো তালিকাভুক্ত করে পর্যায়ক্রমে সংস্কারের উদ্যোগ গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। চলাচলের অনুপযুক্ত যে রাস্তাগুলো আছে সেগুলো তালিকাভুক্ত করে সেগুলো পর্যায়ক্রমে চলাচলের উপযুক্ত আমরা উদ্যোগ গ্রহণ করছি। শুধু ফাঁকা প্রতিশ্রুতি নয়, ভুক্তভোগী এলাকাবাসীর দাবি দ্রুত ও টেকসই সড়ক নির্মাণ। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। যশোরে আধুনিক মাছের পোনা বিক্রয় কেন্দ্রটি নানা জটিলতায় অচলাবস্থার মুখে পড়েছে। দেশব্যাপী এই জেলার রেণু পোনার সুনাম থাকলেও অপরিকল্পিত নির্মাণের কারণে কেন্দ্রটি ব্যবহার করতে আগ্রহী নন ব্যবসায়ীরা। তাদের অভিযোগের গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে। এর ফলে প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। স্বাধীন মোহাম্মদ আবদুল্লাহর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। 19 কোটি টাকা ব্যয়ে যশোরের চাচড়ায় মাছের রেণুপোনা বিক্রির জন্য একটি আধুনিক কেন্দ্র নির্মাণ করা হলেও নির্মাণের 5.5 বছর পরও পুরোপুরি চালু হয়নি। দেশের বিভিন্ন প্রান্তে যশোর অঞ্চলের রেণুপোনার সুনাম থাকা সত্ত্বেও পোনা ও হ্যাচারি ব্যবসায়ীরা কেন্দ্রটি ব্যবহার করতে আগ্রহী নন। বাবলাতলায় যশোর খুলনা মহাসড়কের পাশে প্রতিদিন ভোর 5টা থেকে রেণুপোনা বিক্রির একটি বিশাল হাট বসে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এই হাটে রেণুপোনা কিনতে আসেন। কেন্দ্রটি অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ জানায় তারা। মানুষ আসে মাছ নেওয়ার জন্য, আর মাছের মেন মূল প্রোডাকশনটা উৎপাদনটা এইখানে বেশি হয়। রাস্তার পরে ব্যবসা বাণিজ্য করে খায়, আমাদের সমস্যা নেই, কিন্তু যারা মাছ নিতে আসে তাদের একটু সমস্যা আছে। এখানে অনেক দালাল আছে, তাদের একটু পয়সা ঘুটে মাছ কিনতে হয়। প্রত্যেকটা ক্রেতা যদি হারিয়া লাগের কাছ থেকে মাছ নেয় তারা কখনো ঠকবে না। সারা বাংলাদেশে আমরা এখান থেকে ডেলিভারি দিয়ে থাকি, আর অথবা অনেক লোক আছে সারা বাংলা আমাদের এখান থেকে নিয়ে যায়। দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে কেন্দ্রটি পুরোপুরি চালুর আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। পোনা যারা বিক্রয় করে এদের সাথে রেগুলার কথাবার্তা চলছে। আমরা আশা করি যে তারা এই পোনা বিক্রয় এর ভিতরে এসে আমাদের যে সেন্টারটি আছে এখানে এসেই তারা বিক্রি করবেন আর কি। যশোরে আধুনিক মাছের পোনা বিক্রয় কেন্দ্রটিতে বছরে প্রায় 68,000 কেজি রেণুপোনা উৎপাদন হয়। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। 8ম দিনের মতো ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এই হামলায় তেহরানের একাধিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে। জবাবে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি বলেন, তেহরান ও তাদের আঞ্চলিক মিত্রদের কাছ থেকে ওয়াশিংটন এমন শিক্ষা পাবে যে তারা কখনোই ভুলতে পারবে না। রোমানা রুমার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের একাধিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর ফলে দেশটির বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রোববার এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরানের প্রাদেশিক নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর জানান,
দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সাদেগান শহরের কাছে একটি স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালায়। এই ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তারা কাজ করছে। তিনি বলেন, ইরানের কেশম দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অন্তত 6টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। নিরাপত্তা কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এছাড়া সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাস এবং নিকটবর্তী কেশম দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় ভোর রাত 3:38 দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্বীপের বেশ কয়েকটি স্থানে হামলা হয়েছে বলে জানায় স্থানীয় বাসিন্দারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মহাশয়তান আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের ওপর হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের জন্য অবিস্মরণীয় শিক্ষা অপেক্ষা করছে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দুই দেশের মধ্যে গেল মাসে হওয়া সমঝোতা বারবার লঙ্ঘন করেছে ওয়াশিংটন। তিনি আরও বলেন, চুক্তি বারবার ভঙ্গ করে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে যে আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষর এখন সম্পূর্ণ মূল্যহীন ও অবৈধ। আধিপত্যবাদ, জবরদস্তি ও বর্বরতা আমেরিকার নীতি ও মতবাদের অবিচ্ছেদ্য অংশ বলে জানান মোস্তফা খামেনি। রুমানা রুমা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গণ অভ্যুত্থানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিন আজ। কারফিউ, সেনা মোতায়েন, হেলিকপ্টার থেকে গুলি, আন্দোলনে বিএনপির একাত্মতা। শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে। হাসিনা, আজিজ সহ আসামি 41, চিফ প্রসিকিউটরের কার্যালয়ে দলের শীর্ষ নেতারা। রাজধানীতে বেড়েছে ছিনতাইকারীর দৌরাত্ম্য। নির্যাতনের শিকার বাবা ছেলে, চক্রের 3 সদস্য গ্রেফতার, পলাতকদের ধরতে অভিযান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।